এই 18 মাস আমি এত পরিমাণ রাত জাগছি ওর সাথে কথা শুরু করছি 12টা থেকে শুরু করছি, ভোর 7টা পর্যন্ত কথা বলছি একটা টেবিলে বসে। প্রচন্ড লেভেলে এত অসুস্থ বোধ করতাম, বাট তারপর কখনো বলতাম না যে আমার খারাপ লাগতেছে। অনেক ভালোবাসার সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি এতেশাম স্টুডিওর আরেকটি নতুন পর্বে। থ্যাংক ইউ। কি নাম তোমার? তুর্যা সায়েদ নীল। সম্পর্কের এই গল্পটাতে সরাসরি ঢুকে যায়। ওর সাথে আমার পরিচয় হয় একটা শুটিং এর মাধ্যমে। প্রথম আগে ভালো সম্পর্ক ছিল, জাস্ট ফ্রেন্ডলি। দেন এরপর আমাকে সে রিলেশনশিপ অফার দেয়। মানে আমি এমনটা কখনো দেখি নাই। আমাকে একটা স্ট্যান্ডার্ড ফিটের মধ্যে স্ট্যান্ডার্ড ফিট বের করে ওর ভিতরে হচ্ছে জাস্ট লিখে দিয়েছিল, আপনি কি আমার খুশির কারণ হবেন, লাইক এরকম একটু ছেটে লিখে দিয়েছিল। সো ওইটা আমার কাছে একটু অন্যরকম ইউনিক মনে হয়েছে, যে না সবার থেকে একটু মানে বেটার আছে। সো আমরা রিলেশন কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর আমি তার হাতে থেকে পা পর্যন্ত আমি খুব টেক কেয়ার করতাম। মানে ওকে আমি এতটাই খেয়াল রাখতাম যে মানে ও কি করতেছে না করতেছে, ভাই এটা কেন খাচ্ছে, ওর এইখানে এটা এমন কেন হলো, ও কেন শেভ করতেছে না, কেন চুল কাটতেছে না। ইভেন আমি ওকে কখনো মনে হয় না আমি কখনো দাড়ি কখনো বড়তে দিতাম। বাট এমন অনেক মোমেন্ট চলে গেছে যে আমার ড্রেস আমার কিনা নিড, ও যখন আমাকে বলছে শার্টটা ভালো লাগছে, ওটা যত দামই হোক না কেন, কখনো ওর একটা জামা জুতা কখনো আমি 2 দাম দিয়ে কখনো কিনি নেই। আমার অনেক শখ আছে, যেমন আমি একটা জুতা কিনতে গেছি, জুতা কিনতে গিয়ে আমার কাছে বাজেটই আছে মনে করেন 7 থেকে 8,000 টাকা। ওর একটা জুতা ভালো লাগছে, ট্রাস্টেড, আমি ওই জুতাটা আমার যে পছন্দের জুতাটা আমি নিই নাই, ওকে আমি কিনে দিছি। আমি ওর জন্য বাসা থেকে 1-2 দিন পর আমি খাবার পাঠাতাম ওর বাসায়। আমার এত বড় বক্স হয়ে গেছে, মানে 150 বক্স হয়ে গেছে খাবার, 150 বক্স হয়ে ইয়া। ইভেন আমার প্রথম ভাইরাল ভিডিও চকলেটের, এই বক্সের ভিডিও আমার প্রথম ভাইরাল ভিডিও চকলেটের। আমি তাকে খাবার দিতাম, ওই বক্সের মধ্যে করে সে চকলেট আনতো। টাকা কিন্তু আমারই ছিল, চকলেটের টাকা। তাকে আমি জুতা কিনতে দিয়েছিলাম, সেই টাকা দিয়ে সে চকলেট কিনে নিয়ে আসছিল। যাই হোক না কেন, তো আজ পর্যন্ত তার সাথে 18 মাস সম্পর্ক, আমি কখনো তার ফোন পর্যন্ত চেক করিনি। এই 18 মাস আমি এত পরিমাণ রাত জাগছি ওর সাথে কথা শুরু করছি 12টা থেকে শুরু করছি, ভোর 7টা পর্যন্ত কথা বলছি একটা টেবিলে বসে। প্রচন্ড লেভেলে এত অসুস্থ বোধ করতাম, বাট তারপর কখনো বলতাম না যে আমার খারাপ লাগতেছে। ওর সাথে কেন কথা বললে খুব ভালো লাগতো, মানে খারাপ লাগাটা খুব কমে যেত। মানে ওরে আমি টোটাল একটা মানসিক শান্তি মনে করতাম ওই সময়। আমার খুবই প্ল্যানিং ছিল যে আমি কোন একজন মানুষের বার্থডে খুব ধুমধাম করে পালন করবো। ইভেন আমার সাধ্যের বাহিরে গিয়ে আমি চেষ্টা করছি। গ্রিন লঞ্চে যে ধানমন্ডিতে 32-এ আমি ওটা ফার্স্ট ফ্লোরে করেছিলাম। আমার ওদিনকে আমার প্রায় 3.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। আমি ওকে গিফট তখন অলমোস্ট 2.5 লাখ টাকার মতো গিফট করছি তাকে। তখন আমি একটা অ্যাপেল ওয়াচ দিয়েছিলাম, অলমোস্ট তখন এটার দাম ছিল 96,000 টাকা। 2023-এ আমাকে গিফট করি। ওর বার্থডেতে যখন আইফোন গিফট করি, তখন আইফোনের দাম হচ্ছে 96,000 টাকার মতো নেয়, সেম দাম ছিল। অলমোস্ট তো ছেলেটা বেকার, রাইট? ইয়া। সব ইনকাম করা টাকা তোমার। তখন আমি অলমোস্ট চাকরি ছেড়ে দিই। এই টাকাটা আমি ওর বার্থডের জন্য টাকাটা আমার বোন থেকে আমি লোন নিয়েছিলাম, যে আমাকে একটা লোন দাও, আমি তোমার টাকাটা কদিন পর টাকাটা দিয়ে দিব। তো ওই জায়গাতে তোমার টাকা পয়সা নেই, তারপরে তুমি বোনের কাছ থেকে ধার করলে যে অ্যাট লিস্ট আমার বয়ফ্রেন্ডের বা ফিয়ান্সের বার্থডেটা সেই লেভেলের হতে হবে। ওর সাথে আমার ফার্স্ট বার্থডে ছিল। টাকাটা বড় কথা না, আমি চাইছি যে দিনটা মনে থাকুক। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে ওর ব্যাকগ্রাউন্ড একটু ডাউন ছিল, তো আমার কাছে মনে হতো কি যে আমার যেহেতু আছে, তাহলে আমি ওকে দিলে সমস্যাটা কি, একটা ছেড়ে দিতে পারলে মেয়ে কেন পারবে না। এইটার জন্য আমি অনেক জায়গায় অনেক কথা শুনতাম, আমাকে অনেকে বাজে বলতো, বা আমাকে লাইক সুগার মাম্মি বলতো, হয়তো টাকা দিয়ে আমি মানুষ পালতেছি, কুকুর পালতেছি, এই টাইপের। ইভেন এই কথাগুলো ওর এক্সই বলতো ম্যাক্সিমাম। ওকে ফাইন, আমি এত কথা শোনার পরও আমি সম্পর্কটা কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এই এক্সকে নিয়ে আমাদের মধ্যে প্রায় ঝগড়া হতো। ওই এক্সের সাথে কেন যোগাযোগ রাখছে বা কি করছে সব নিয়ে নাকি? এটাই না, যোগাযোগটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে ওই মেয়েটাকে অনেক ইনসাল্ট করে কথা বলতো। ওই মেয়েটা ওর মাকে জড়িয়ে কথা বলতো, ও বলতেছে, ও শুনতেছে। বাট আমি চাইতাম যে তুমি ছেলে হয়ে প্রতিবাদ করো, বলুক গা না, কত খারাপ বলুক গা, ওরে এইসব মানে বলে একটা লাভ নেই, ও এমনি করতেই থাকবে। আমাদের মাঝে এইসব বিষয়ে অনেক সময় ঝগড়া লাগতো। ঠিক আছে, আমাদের ব্রেকআপটাও হয়ে গেছে, ও আমাকে বলতো আচ্ছা ঠিক আছে তোমার ফোন নিয়ে যাও, জুতা নিয়ে যাও, কাপড় চোপড় নিয়ে যাও। তো ওকে ফাইন, অনেক রিকোয়েস্ট করবো, যাইতাম। যাওয়ার পর দেখতাম কি একটা কেকের মধ্যে সরি ম্যাডাম লিখতো, যে সরি ম্যাডাম, গেলে পরে ওই রিলেশন আবার ঠিক হয়ে যেত। মানে যাচ্ছি ব্রেকআপ করার জন্য, বাট আবার রিলেশন শুরু হয়ে যেত। তো এরকম অনেকবার হয়েছে। বাট আমি এটা জানতাম না যে ওই 21 অক্টোবর আমাদের লাস্ট মিট হবে। 21 অক্টোবর যখন লাস্ট দেখা হলো, ওর এক্সে দেওয়া শার্ট পরে আসছে।
ওই এক্সের শার্ট, যাকে নিয়ে যে তোমাদের এক্সে গাঞ্জাম হয়। আমাকে ইনসাল্ট করে কথা বলে, যার পুরো ফ্যামিলিকে ইনসাল্ট করে কথা বলে, এটা চলে গেল। এই শার্টটা সে আরো 4 বার আমার সামনে পরে আসছে। তাকে আমি কখনো বলি নাই যে শার্টটা চেঞ্জ করে আসো। তাকে আমি 4 বার মল থেকে গিয়ে 4 বার শার্ট কিনে দিছি, জাস্ট তাকে বোঝানোর জন্য যে তুমি এটা বুঝো নীল এটা পছন্দ করে না। তোমার ধারণা বুঝেনি সে? না, সেই মানুষটা এত ভালোবাসতেছি, এত টেক কেয়ার করতেছি, এত যত্ন করতেছি, এত আগলায় রাখতেছি, ভালোবাসতেছি, বিশ্বাসে আঘাত আনতেছি না, সেই মানুষটা আমি কোনোটা কষ্ট পাই, আমার কোনোটা খারাপ লাগে, কোনটাতে আমি মন খারাপ হয়, এটা ও বুঝে না। ওই 5ম দিনে আবার সে একই শার্টটা পরে আসলো। ওকে জাস্ট জিজ্ঞাসা করলাম যে শার্টটা আপনি আবার পরে আসছেন? ও আমাকে এই কথাটা বলছে যে আমি তোমাকে কিস করছি, আমার ঠোঁট কেটে ফেলবো, আমি তোমার হাত ধরছি, আমার হাত কেটে ফেলবো। আমার কাছে পৃথিবীর সব থেকে বাজে একটা যুক্তি বলে এটা মনে হয়েছে। জাস্ট আমার মন খারাপ হইলো, আমি জাস্ট ওখান থেকে উঠে আসলাম, আমি হাঁটতেছি, আমার ওই সময় না এত পরিমাণ কান্না পাইছে, ওই কথা নিতে পারিনি। ওখান থেকে চলে আসলাম, বাসায় আসলাম। বাসায় এসে আমার ফোনে চার্জ ছিল না। 1 ঘন্টা পর আমি সব কিছু কমপ্লিট করে ওকে ফোন দিলাম। সে আমাকে বললো যে এখন আমি একটু টাইম নিব। আমি যেহেতু তার থেকে 1 ঘন্টা স্পেস নিছি, সেও আমার থেকে নিক। তাকে 1 ঘন্টা দিলাম। 1 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, 16 ঘন্টা পার হয়ে গেল। তাকে আমি ফোন দিলাম, তাকে আমি মেসেজ দিলাম, সে দেখি লাইনে নাই। তো ওর একটা ফ্রেন্ড ছিল, বেস্ট ফ্রেন্ড, ওকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম ভাইয়া ওকে আমার জাস্ট কল করতে বলেন, আমার মানে একটু প্রবলেম হয়েছে। ওর বন্ধুকে বললো যে ওর সাথে এখন কথা বলবো না। 34 ঘন্টা পর গিয়ে ও আমাকে জাস্ট, আমি ওকে অনেকগুলো মেসেজ কল করলাম, দেন সে আমাকে বললো যে বলেন। এত মেসেজ দিছি ভাইয়া, এই এত মেসেজের মধ্যে এই বলেন কথাটা কেন আসবে? আমি বললো যে নাথিং। এরপর সে আবার দেন মোর, সে আবার অফলাইন হয়ে গেল। তা আমি জাস্ট ওই সময় ভাবতেছি যে ও আমার সাথে এমন করতেছে কেন। মানে আমি কিন্তু অলমোস্ট তখন একটা পেনের মধ্যে, আমার ভাই তখন বিয়ে, আর আমার বোনের তখন টাকাটা আমাকে ব্যাক করতে হবে। এই সব কিছু না কেন জানি খুব ঘিরে ধরতেছিল আমারে। আমার লাইফে প্রথম আমি ঘুমের ওষুধ খাই, মেডিসিন খেলাম একভাবে, আমার কাছে ভিডিও আছে, ডুলতেছি, পা একটা মানে এখানে একটা দিলে ওখানে একটা দিতেছি এরকম। আমি আবার মেডিসিন খেলাম, স্টিল না মেডিসিন খেয়ে ফেলছি। আমি লাইভে উল্লেখ পর্যন্ত করছি যে আমার মা বাবা দেয়, ও দেয় না। ওকে বাঁচানোর জন্য শুধু আমার কথাটা বলেছে। আমার বাবা আমাকে কখনো প্রেসার দিত না, আন্ডারস্ট্যান্ড। এর মধ্যে আমি জানি না আমি কখন হাতের মধ্যে দুঃখজনক দুর্জা, সত্যি 24 সেলাই, এন্ড ইভেন আমার হাতের 2টা রক কাটা গেছে, এখানে একটা রক, এখানে একটা রক। এত পরিমাণ ব্লাড বের হইছে মুখ থেকে, এত পরিমাণ ফেনা বের হইছে। আমার তখন সেন্স নাই। আমার একটা ফ্রেন্ড আছে, ও ভিডিও করে ওকে জাস্ট দিল। ওর এই মেসেজ, ও যে রিপ্লাইটা যে দিছে, আমি না ভাই, আমার পুরো ফ্যামিলি কেউ এটা আশা করে নাই। ও জাস্ট বলতেছে সিম্প্যাথি করতেছে। বাসায় চলে আসলাম, বাসায় আসার পর আমি ওই যে একটা সময় সম্পর্ক ঠিক হয়ে গেছে আমার সাথে অনেকবার, আমি ওই কনফিডেন্স টানা 9 মাস ছিলাম যে হয়তো আফটার টাইমে গিয়ে আমাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে, বাট ঠিক হয়নি। যেই মানুষের আমি কনফিডেন্স ছিলাম যে মা আমাকে বিয়ে করাই দিবে এর সাথে আমার কেন যদি বিয়ে হয় নাই, বা আমার মানে এমন একটা সিচুয়েশন ছিল। সরি, ও মাই গড। সে একটা পর্যায়ে গিয়ে টিকটকে এসে এমন একটা ভিডিও করছে যে সে সম্পর্ক থেকে বের হয়ে গেছে। ইভেন 18 মাসের সম্পর্কের মধ্যে আমার যত অ্যামাউন্ট, যত খরচ হয়েছে, সেই অ্যামাউন্ট নিয়ে পুরো কথা বলছে। পরিমাণ কত টাকা? 11 লাখ। তোমার এক্স 18 মাস সম্পর্ক যার সাথে ছিল, সে টিকটকে এসে বলতেছে তোমার কাছে 11 লাখ টাকা নিয়ে সে খরচ করেছে, রাইট? না, সে টাকার পরিমাণ কথা বলে না, সে জাস্ট বলছে যে হ্যাঁ সে আমার পিছনে সে খরচ করত। মানে তুমি বলতেছো ইটস অ্যাপ্রক্সিমেটলি প্লাস মাইনাস 11 লাখ। ইয়া, সে সম্পর্ক থেকে বের হয়ে গেছে। আমার কথা যে সম্পর্ক থেকে একজন বেরোতেই পারে, কারোর ভালো লাগলো না, সে বেরোতেই পারে, কিন্তু কথা হচ্ছে যে কারণটা তো বলতে হবে। ওর জন্য আমি প্রথমত আমার চাকরি আমি ছেড়ে দিলাম। আমার ফুল ফ্যামিলি স্টিল নাও 4 বছর আমার উপর ডিপেন্ডেন্ট। আমি যদি ঘরে বাজার করি তাহলে বাজার হবে, না হলে হবে না। সে আমাকে একটা কথা বলছিল যে তুমি কি চাও, আমাকে চাও না চাকরি চাও? আমি দাঁড়ার উপর স্যারকে ফোন দিয়ে চাকরি ছেড়ে দিচ্ছি। আমি তখন তো জানতাম না যে ভাই আমি চাকরি ছাড়তেছি, আমি আগামীতে বাসায় বাজার করবো কি, জানতাম না কিছু। বাট তারপর তার স্বার্থে আমি চাকরি ছেড়ে দিছি দাঁড়ার উপরে। কি কারণে ছাড়াইছিল? ও খুব টক্সিক ছিল, কারোর সাথে হেসে কথা বলা যাবে না। ও আচ্ছা, অনেক পজিটিভনেস থেকে যেটা করে। এমন অনেক ভালো বন্ধু আছে, বেস্ট ফ্রেন্ড, যাদের সাথে স্কুল লাইফ থেকে রাইট না এখন কলেজ পর্যন্ত সম্পর্ক নষ্ট করে দিচ্ছি তার জন্য।
এখনো পর্যন্ত 10 মাস হয়ে গেছে, তাদেরকে এখন পর্যন্ত ব্লকই খুলিনি। ব্লক খুলে একটা কথাই বলবে, আগেই বুঝলাম সে তোকে চিট করবে, এই ওয়ার্ডটা শুনতেই চায় না। ওর জন্য চাকরি ছাড়লাম, বন্ধু ছাড়লাম, ফ্যামিলি দায়িত্ব থেকে অনেকটা পিছিয়ে গেলাম, মিডিয়া ছেড়ে দিলাম। আমার এমনই গেছে যে ওর ড্রিম পূরণ করার জন্য আমি আমার স্বপ্নকে বাদ দিয়ে ওর ড্রিম পূরণ করছি। এই মিডিয়াতে ওর একটা ফেস ভ্যালু আনার জন্য আমি অনেক কষ্ট করছি। আজকে এর কাছে ইনভেস্ট করছি, কালকে ওর কাছে ইনভেস্ট করছি, ভাই একটাই দেন, একটা কাজ করেন ওর সাথে। ওকে আমি এই 18 মাসের মধ্যে ও কখনো না স্বীকার করতে পারবে না যে 18 মাসের মধ্যে ওকে আমি কোনো কিছু কমতি রাখছি। বাট এখানে কোয়েশ্চেন তুর্যা, ও কি করতো তোমার জন্য? কেন এত ওর প্রতি তুমি ফ্যাসিনেটেড? আমার জন্য আসলে কিছু করতো না। আমার একটা অতীত ছিল, আমি ডিভোর্সি। ওকে। আমার কাছে মনে হতো যে যে আমার এই ব্যাপারটা সম্মান করবে, আমার কাছে মনে হচ্ছে ভাই পৃথিবীর সবথেকে সম্মান ব্যক্তি এটাই। এটা সবথেকে বড় ভুল আমার। আমার সাথে যখন রিলেশন যখন শুরু হয়, তখন আমি প্রথম দিক থেকে আমাদের টিকটকে ভিডিও, আমার ফেসবুকে বলেন, সব জায়গায় আমি ভিডিও ছাড়ি, লাইক কাপল ভিডিও। এই ভিডিও ছাড়ার পর আমাদের পাবলিক এত ভালোভাবে নিছে, আমি একদিন ভিডিও আপলোড না করলে আমাকে জাস্ট পাবলিক গালাগালি করতো। নীল কেমন, মানে যদি সর্বোচ্চ কত গেছে তোমাদের কাপল ভিডিও? সব মিলিয়ে কত তোমার ফলোয়ার হবে? 8 লাখের উপরে। 8 লাখের উপরে। সর্বোচ্চ কত ইনকাম করেছো এক মাসে? আমি জব করি, আমি আসলে শুটিং এর টাকাটা জব তো করো। হ্যাঁ, আমি শুটিং এর টাকাটা আমি বাচ্চাদের দিয়ে দিই, এতিমখানা দিয়ে দিই। আমার 2-3টা মাদ্রাসা আছে যাদেরকে আমি দেখি। আমি চাকরি করছি, আমার লাগে। জব করো তুমি, সো ওইটার একটা ইনকাম আছে যেটা তুমি তোমার সংসারে খরচ করো। সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে তোমার সর্বোচ্চ ইনকাম এক মাসে কত আসছে? 45 মতো। আচ্ছা, সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে যা ইনকাম হয় সব খরচ করে দাও তুমি মাদ্রাসাতে এবং এতিমদের পিছনে। কোন কোন মাদ্রাসা আছে কোথায় বললে? আমার গ্রামে একটা আছে, আমার টিএসসি তে বলতে কি কয়েকটা ফ্যামিলি আছে যাদেরকে আমি দেখি, ছোট ছোট বাচ্চা আছে, ওদেরকে ইভেন প্রতি মাসেই খরচপাতি দাও ওখানে? হ্যাঁ, আমি প্রতি মাসেই দিই। ইভেন সে ও ভালো জানে, আমার সাথে অনেকবার গেছে। ওই ছেলেটার জন্যই তোমার মন পড়ে আছে? তার জন্য আমার এখন মনটা কাঁদে না, বিকজ আমি প্রচুর শক্ত হয়ে গেছি। সে আমার সাথে যেটা করছে, আমার কাছে মনে হয় যে সুস্থ স্বাভাবিক কোনো মানুষ করতে পারে না। ওই যে বললাম যে আমার সম্পর্ক ভেঙে যাওয়ার আমি এখনো পর্যন্ত কোনো কারণ জানি না। আমাকে হাজার হাজার মানুষ প্রশ্ন করে, আমি এখনো পর্যন্ত কাউকে একটা রিপ্লাই দিতে পারি নাই যে কেন ব্রেকআপ হয়েছে। আমি এই যে 4-5 লাখ মানুষের কাছে যে ছোট যে হচ্ছি দিন দিন, ইভেন সবথেকে বড় একটা ব্যাপার, সে ছেড়ে যাওয়ার পর আমি কয়েকটা ওয়ার্ডের সাথে পরিচিত হয়েছি, খেয়ে ছেড়ে দিচ্ছে। এই ওয়ার্ডটা আমার জন্য পৃথিবীর সব থেকে বাজে ওয়ার্ড। সম্পর্ক আপনি করছেন, অফারটা আপনি আমাকে দিচ্ছেন, ছেড়ে দিছেন আপনি, কিন্তু এই ওয়ার্ডটা আমাকে কেন ক্যারি করতে হবে? খেয়ে ছেড়ে দিচ্ছে কেন? যদি কেউ বলে এই কথা আমি বলবো যে তুমি আমার সর্বোচ্চ নিয়ে চলে গেছো, ভাই এই কথা আমি কেন শুনবো? সে আমাকে বউ বানানোর স্বপ্ন দেখায়া বানায় ছেড়ে দিচ্ছে। দিস ইজ ট্রু। এটা আমার জায়গা থেকে আমি রিয়েলাইজ করতে পারি। আর কতটুকু যত্ন করে কাউকে ভালোবাসলে তাকে আপন করা যায়? আর কিভাবে পবিত্র চোখ নিয়ে তার দিকে তাকালে তার সাথে ঘর করা যায়? আর কিভাবে তার মনের মতো করে সাজলে তার চোখে সবচেয়ে বেশি সুন্দরী হওয়া যায়? আর কেমন করে তাকে যত্ন করলে, তার জন্য সমস্ত খরচ, টাকা পয়সা সবকিছু স্যাক্রিফাইস করলে তাকে সত্যি পরিপূর্ণভাবে পাওয়া যায়? যে মেয়েটি সবসময় তার ইনকামের একটা বড় পোর্শন মানুষকে হেল্প করার জন্য কন্ট্রিবিউট করে, যে মেয়েটি তার পরিবার সামাল দিচ্ছে, যে মেয়েটি তার কাছের মানুষকে এত বেশি নার্চার করতেছে, ভালোবাসছে, তার জীবনে যখন সত্যি সুখ আসলো না, সেকেন্ড টাইমও সে যখন একটা মানুষের খুব কাছাকাছি যাওয়ার পরও তাকে পরিপূর্ণভাবে পাওয়া হলো না, তারপর যে অন্যায় কাজটা করেছে সেটা তো আমরা অবশ্যই বলবো এর চাইতে জঘন্য কাজ হতে পারে না। কিন্তু আল্লাহর ক্যারিজমা, আল্লাহ তিনি বাঁচিয়ে রেখেছে তার। সে আমার সাথে সম্পর্ক ব্রেকআপ করছে, আমি আসলে ততটা কষ্ট পাইনি, যতটা কষ্ট পাইছি সে আমাকে দেখতে আসে নাই। আমার আম্মাকে একটা কথা সে বলছিল যে সে মরে যাক তারপর আসবে না। আমার ব্রেনে বলে তুমি অসম্ভব রকমের কথাগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে প্রচণ্ড রকমের সুযোগ সন্ধানে একটা খেলোয়াড়, তুমি আর ফার্স্ট টাইম মানে আপলিফটার গেমার, যে টেকনিক্যালি ওকে ইউজ করেছো, যখন প্রয়োজন শেষ হয়ে গেছে মনে হয়েছে আস্তে করে নিজেকে সরিয়ে নিয়েছো। ইটস মাই রিয়েলাইজেশন। আর তোমার ক্ষেত্রে অনুরোধ ভাই, যে তুমি যদি মনে করো যে আমার প্ল্যাটফর্মে কথা বলবে, সো প্লিজ আসো, এসে কথা বলো, আমি যেন তোমার কথাটাও প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারি। তুর্যা এখন কি ভালো আছে কিনা? অফকোর্স, অলমোস্ট 1.5 মাস হয়ে গেছে আমি কামব্যাক করেছি। বাকি জীবনে আমাকে তুর্যা বা নীলের সম্বন্ধে কোনো খারাপ কিছু শুনতে হবে না তো? না। এরকম পাগলামি কোনোদিন আর করবে না তো? না। বিদায় নিচ্ছে আজ। সবার জন্য অনেক অনেক দোয়া।